চায়ের সাথে হোক কিংবা হালকা খিদে পেলে এক বাটি সুজি দিয়েই খুব সহজে বানিয়ে নিন নোনতা মিষ্টি স্বাদের এই নাস্তা। একেবারে খাস্তা মুচমুচে হবে। আর হ্যাঁ, এগুলো একবার বানিয়েও সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। আর সেজন্য প্রথমেই আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সাধারণত সুজির দানাগুলো এরকম মোটাই হয়ে থাকে, তো সেজন্যই আমি এই সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটা গুঁড়ো করে নেব, তাহলে সুজির দানাগুলো একদম মিহিভাবে মিশে যাবে। আর একই সাথে আমি এখানে নিয়ে নেব চিনি। ওই বাটিরই এক বাটির একটু কম পরিমাণ মতো চিনি আমি এখানে নিয়েছি। অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। এবারে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। দুটো এলাচের দানাও এর মধ্যে দিয়ে দেবো, একসাথে গুঁড়ো হয়ে যাবে, এতে গন্ধটাও কিন্তু দারুণ আসবে। সব কিছু একসাথে খুব ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন, চিনির সাথে সুজিটা গুঁড়ো করে নেওয়ার ফলে একদম কিন্তু খুব সুন্দরভাবে মিহিভাবে এটা গুঁড়ো হয়ে যায়। সুজির যে দানা দানা ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না। তো এটা এখন সরিয়ে রাখবো, পরে কাজে লাগবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা। অন্য একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ আটাটা আমি এখানে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ। আর নিয়ে নিচ্ছি একদম সামান্য 1 চুটকি মতো বেকিং পাউডার। বেকিং সোডা এক্ষেত্রে লাগবে না, কারণ এমনিতেই সুজি আটা জিনিস খুবই খাস্তা হয়, তাই সামান্য একটু বেকিং পাউডার দিলেই হয়ে যাবে। এবার কিছুটা নারকেলের গুঁড়ো আমি এর মধ্যে নিচ্ছি। আর দিয়ে দেবো অল্প সামান্য কিছুটা সাদা তিল। এসবগুলো দিলে এমনিতেই কিন্তু এগুলোর স্বাদ একদম অসাধারণ হবে। আর এবারে এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি, চিনি আর এলাচের গুঁড়োর যেটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে নিচ্ছি। সব শেষে 2-1টা কালো জিরের দানা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, অথচ খেতে কিন্তু অসাধারণ। ঘরে এরকম 2-1টা তৈরি করা থাকলে আর যখন তখন কিছু খেতে মন চাইলে বাইরের দোকান থেকে আর কিনতে যাওয়ার চিন্তা থাকবে না। এবারে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ ঘি। সম্পূর্ণ ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঘিয়ের সাথে খুব ভালো করে এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এক্ষেত্রে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ঘিটা দিলে পরে এর স্বাদ এবং খাস্তা ভাবটা খুব ভালো আসে। ঘিটা যেন কোথাও দলাভাবে না হয়ে থাকে, একদম খুব সুন্দরভাবে যেন আটার সাথে মিশে যায়, সেজন্য হাতের মধ্যে নিয়ে এরকম একটু ডলা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণে এটা মেশানোর পর নিজেরাই বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু একটা বাঁধন চলে আসছে। মানে কিছুটা আটা এরকম হাতের মুঠোর মধ্যে নিলেই দেখবেন এক জায়গায় হয়ে আসছে। তাহলে বুঝতে হবে ঘিয়ের পরিমাণটা কিন্তু ঠিকঠাকই আছে। ঠিক এরকম করে মাখলে এগুলো একদম খাস্তা হবে। তো এই অবস্থায় এবার এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে আটার ডোটা এখানে মেখে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়েই আটাটা মাখছি, তবে একসাথে বেশি করে জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দেব। এছাড়াও এর মধ্যে গুঁড়ো চিনি যেহেতু মিশানো আছে, তাই তার থেকেও কিন্তু এক্সট্রা একটা জল বেরোবে। তাই তাতেই দেখবেন আস্তে আস্তে এরকম চেপে চেপে মাখতে মাখতে আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় এরকম একটু শুকনো করেছি, তারপরে আবারও একটু অল্প হালকা জলের ছিটে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এক জায়গায় করে নিচ্ছি ডোটা। যতটা সম্ভব এরকম চেপে চেপে মাখতে হবে। আটার এই ডোটা এখানে মাখা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এখানে দেখুন খুব একটা বেশি শক্ত হবে না, আবার একেবারে কিন্তু নরমও হবে না। ঠিক এই অবস্থায় একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট মতো রেস্টে রাখার পর এই ডোটাকে আমি আবারও একবার হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এতে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়, আর বেকিং পাউডারের কাজটাও কিন্তু ভালো হয়। তাই অবশ্যই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এবার একটা চাকির মধ্যে আমি এই ডোটাকে নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে প্রথমে এরকম চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি, আর তারপর বেলুন দিয়ে ওপর থেকে এরকম
হালকা হাতে বেলে নেব। যেরকম রুটি বেলে থাকি ঠিক তার চাইতে একটু মোটা করেই বেলতে হবে। তবে যেহেতু এটা খাস্তা করে মাখা, তাই বেলার সময় দেখবেন সাইড থেকে একটু ফাটল দেখা গেছে। তো এগুলো হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিয়ে সমান করে দিতে হবে। তারপরে আর একবার এইভাবে বেলে নিচ্ছি ওপর থেকে, এতে ওপরে ভাগটাও সমান হয়ে গেল। আর এই রুটিটা এরকম একটু মোটা রাখতে হবে। এবার এর থেকে আমি ছোট ছোট বরফি মতো করে কেটে নিচ্ছি। তারপরে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কিংবা শেপের এগুলোকে কেটে নিতে পারেন, সেটা চৌকো হোক কিংবা বরফি। তো এবারে চাকিটা ঘুরিয়ে নেব, নিয়ে কোনাকুনিভাবে আবারও এইভাবে কেটে নেব। এইভাবে কাটলে পরে এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। সবগুলো পিস এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে চাকি থেকে তুলে নেব। এই দেখুন খুব সহজে কিন্তু এগুলো এখান থেকে উঠেও আসবে। তো বাকিগুলো আমি এখান থেকে তুলে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কাটা হয়ে গেলে এগুলো সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে এইভাবে তুলে নেব। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরের নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এই বরফিগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে 1 চামচ ঘিও নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে ভাজলে পরে এর গন্ধ এবং স্বাদটা ভালো আসে, তাই সামান্য একটু ঘি এর মধ্যে দিয়ে দিলে ভালো হয়। অবশ্যই এটা আপনারা নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এবারে এক এক করে বরফিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে রেখেছি, তাহলে এগুলো ভিতর থেকে ভাজা হয়ে আসবে। আর প্রথম অবস্থায় কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, শুধু কড়াইয়ের তেলটা একটু ঘুরিয়ে নেবেন। তারপরে একটা পিঠ হালকা একটু শক্ত হয়ে আসলে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা অবস্থায় কিন্তু এগুলো ভীষণ নরম থাকে, তাই উল্টোনোর সময় সাবধানে উল্টোবেন যেন একটাও বরফি ভেঙে না যায়। আস্তে আস্তে সুন্দর একটা ভাজার কালার চলে এসেছে। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। হাতে মাত্র 10-15 মিনিট সময় থাকলেই কিন্তু এগুলো আপনারা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন। বাকিগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তবে এই সময় একটা কথা বলে রাখি, যখন এগুলো দ্বিতীয়বার তেলের মধ্যে দেবেন তখন গ্যাসটা অফ করে দেবেন। তেলের যে এমনিতেই হিটটা আছে তাতেই এগুলো একটু ভাজা হয়ে আসলে তারপরে 1 মিনিট পর গ্যাসটা আবার অন করে দেবেন, দেখবেন এগুলো কিন্তু সুন্দরভাবে খাস্তা হয়ে ভাজা হয়ে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো তেল থেকে আবারও ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি আর ভাজার পর অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এগুলোকে পাতিয়ে রাখবো কিছুক্ষণ পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এগুলো আরও খুব সুন্দরভাবে খাস্তা হয়ে যাবে। তো সব নাস্তাগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে আর খেতেও কিন্তু দারুণ মজাদার। এমনিতেও এতে অনেক কিছু দেওয়া আছে, তাই ভীষণ টেস্ট হবে। আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন, আমাকে আর মুখে বলার প্রয়োজন নেই। তবে এখান থেকে একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন খাস্তা ব্যাপারটা কত সুন্দর এসছে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন,